আন্তর্জাতিক বাজারে তেলের দাম একটু কমা বাড়া করলেই কিন্তু শেয়ার মার্কেটে একটা বড়সড় ঝড় বয়ে যায়। আর ঠিক সেটাই হয়েছে সম্প্রতি। অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেশ খানিকটা কমে গেছে, আর তার ফলে আমাদের দেশের শেয়ার বাজারে যা হচ্ছে তা এক কথায় দারুণ। কিন্তু মজার ব্যাপার হলো, বাজারে যখনই এমন বড় কোনো খবর আসে, সব শেয়ার তো আর একইভাবে দৌড়ায় না, তাই না? কিছু সেক্টর দেখবেন রকেটের গতিতে ছুটছে, আবার কিছু একদম চুপচাপ, ঠিক যেমনটা আমরা দেখছি। একদিকে ইন্ডিগোর মতো শেয়ারগুলো যেন উঠছে, আর অন্যদিকে কিছু শেয়ার একেবারেই শান্ত। আর এই খেলাতেই স্পষ্ট হয়ে যায় কারা আসল বিজয়ী। তো প্রশ্নটা হলো, তেলের দাম কমার ফলে ঠিক কোন কোন সেক্টর লাভবান হচ্ছে, মানে কাদের পোয়া বাড়ো, আর কেনই বা তাদের শেয়ারগুলো এমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝে নিই। আচ্ছা, সবার আগে তাহলে সেই সেক্টরটার কথাই বলা যাক যারা এই খবরটায় সবচেয়ে বেশি আর সবচেয়ে তাড়াতাড়ি লাভবান হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, এভিয়েশন সেক্টর। তেলের দাম কমার খবরটা আসতেই দেখবেন ইন্ডিগো, স্পাইসজেটের মতো শেয়ারগুলো যেন আকাশে উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন এরাই সবচেয়ে বেশি লাভবান হয়? এর উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যায়। সংখ্যাটা হলো 40%। ভাবা যায়? মানে একটা এয়ারলাইন কোম্পানির মোট যা খরচ হয় তার প্রায় 40 ভাগই চলে যায় শুধু প্লেনের জ্বালানি বা এটিএফ কেনার পেছনে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো অপরিশোধিত তেলের দাম কমলে এই জ্বালানির দামও কমে, আর জ্বালানির দাম 1 পয়সা কমলেও সেটা সরাসরি গিয়ে কোম্পানির লাভে যোগ হয়। হিসেবটা খুবই সোজা, খরচ কমলো মানে লাভ বাড়ল। আর এই সহজ হিসেবটা বুঝেই তো বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর দামটাও তরতর করে ওপরে উঠতে থাকে। তো অ্যাভিয়েশনের ব্যাপারটা তো বেশ পরিষ্কার, তাই না? কিন্তু গল্পটা কি শুধু আকাশেই শেষ? একদমই না। তেলের দাম কমার এই প্রভাবটা কিন্তু মাটির পর্যন্ত এসে পৌঁছায়, আর এমন একটা সেক্টরকে প্রভাবিত করে যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের কথাই বলছি। দেখুন, এর যোগসূত্রটা সরাসরি না হলেও খুবই শক্তিশালী। ভাবুন তো, তেলের দাম কমলে কি হয়? আমাদের যাতায়াতের খরচ কমে, জিনিসপত্র পরিবহনের খরচ কমে। এর ফলে বাজারে জিনিসপত্রের দাম মানে ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকে। আর ইনফ্লেশন যখন নিয়ন্ত্রণে, তখন রিজার্ভ ব্যাঙ্কও কিন্তু সুদের হার বাড়ানোর জন্য খুব একটা চাপ অনুভব করে না। ফলে সুদের হার স্থিতিশীল থাকে। আর যখনই সুদের হার কম বা স্থিতিশীল থাকে, তখন কি হয়? সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসাগুলো সবাই লোন নিতে উৎসাহী হয়। আর এর সরাসরি ফায়দাটা কারা তোলে? অবশ্যই এইচডিএফসি বা আইসিআইসির মতো ব্যাঙ্কগুলো। আচ্ছা, এবার আসা যাক আরও দুটো মজার সেক্টরে। এরা দুজনেই তেলের দাম কমার ফলে লাভবান হয়, কিন্তু দুজনের লাভের কারণটা কিন্তু একদম আলাদা। একদিকে আছে পেইন্ট কোম্পানি আর অন্যদিকে রিয়েল এস্টেট, মানে একদিকে রং আর অন্যদিকে বাড়ি। ব্যাপারটা কি? দেখুন, এশিয়ান পেইন্টসের মতো কোম্পানিগুলোর জন্য লাভটা হলো সরাসরি, কারণ রং বানানোর জন্য যে কাঁচামাল লাগে তার অনেকটাই আসে অপরিশোধিত তেল থেকে। সোজা কথায়, তেলের দাম কমলে কাঁচামালের খরচ কমে আর কোম্পানির লাভ বেড়ে যায়। সিম্পল। আর রিয়েল এস্টেটের গল্পটা, যেমন ধরুন ডিএলএফ, তাদের লাভটা কিন্তু পরোক্ষ, ঠিক ব্যাংকিং সেক্টরের মতো। কারণ যখন সুদের হার স্থিতিশীল থাকে, তখন মানুষ হোম লোন নিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনার সাহস পায়। ফলে বিক্রি বাড়ে আর লাভও বাড়ে। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। মানে মূল পয়েন্টগুলো কি সেটা এক ঝলকে দেখে নিই। আমরা কি দেখলাম? ১. অ্যাভিয়েশন সেক্টর উঠছে কারণ তাদের জ্বালানির খরচ কমেছে। ২. ব্যাংকিং আর রিয়েল এস্টেট, এই দুই সেক্টরই চাঙা হচ্ছে কারণ সুদের হার স্থিতিশীল থাকার একটা পরিবেশ তৈরি হয়েছে। আর ৩. পেইন্ট কোম্পানিগুলোর তো পোয়া বাড়ো, কারণ তাদের কাঁচামাল সস্তালে গেছে। মানে দেখুন, ঘটনা কিন্তু একটাই, তেলের দাম কমা, কিন্তু তার প্রভাবটা কত দিকে কত ভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। দারুণ না ব্যাপারটা? কিন্তু সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তেলের দামের এই যে পতন, এটা কি বাজারের জন্য একটা লম্বা রেসের ঘোড়া, মানে একটা দীর্ঘমেয়াদী সুযোগ, নাকি এটা শুধুই একটা ক্ষণিকের চমক যা হয়তো কদিন পরে মিলিয়ে যাবে? এর উত্তর তো সময় দেবে, তবে এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।